বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় আজ আমরা আর্থিক বিবরণী নবম অধ্যায় পর্ব 3 নিয়ে আলোচনা করব। বন্ধুরা, গত পর্বে আমরা আলোচনা করেছি মোট আয় নির্ণয়। আজ আমরা আলোচনা করব নিট লাভ, নিট আয় বা নিট মুনাফা বা নিট ক্ষতি সম্পর্ক নিয়ে। বন্ধুরা, আজকের আলোচনাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছকের সাথে সাথে আমি তোমাদের সাথে আলোচনা করব কোনটি কিভাবে সমাধান করতে হয়, কোথায় কি বসে। তো একটা অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখার। যারা একেবারে নতুন তারা আজকে এই বিষয়গুলো নোট করে নিবা। আর আমার পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই আর্থিক বিবরণীর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো বন্ধুরা, আমরা আজকের আলোচনায় চলে যাই। দেখো, আমি এখানে লিখেছি নিট লাভ, নিট আয়, নিট মুনাফা নির্ণয়ের ছক। ছকটা কেমন হবে দেখো, এখানে খেয়াল করো। ছকটা হবে হচ্ছে তোমার প্রথমে বিবরণ লিখবো, তারপরে টাকা টাকা টাকা। ছকটা তোমার এইরকম একটা ছক হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা লিখে নিলাম যে মোট লাভ বা ক্ষতি, অর্থাৎ আমরা গত পর্বে শিখেছিলাম কি মোট লাভ বা মোট আয় নির্ণয়। সেখান থেকে আমরা নিয়ে আসলাম, মনে করো, মোট লাভ বা মোট আয় এই বিষয়টি। এরপরে এখান থেকে কি কি বাদ যাবে, মোট লাভ থেকে কি কি বাদ যায়, তো এখানে একটু লিখে নাও। বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি বাদ যায় একটু দেখো বন্ধুরা। প্রথমে পরিচালন ব্যয়ের মধ্যে আমি লিখেছি বিক্রয় পরিবহন বা বহি পরিবহন। তো তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, এটা নিশ্চিত কনফিউশন আছে। যারা একটু কম পারো, যারা ভালো পারো তো আলহামদুলিল্লাহ। দেখো, যাদের কনফিউশন রয়েছে যে এই ঘরে টাকাটা বসাবো, এই ঘরে বসাবো নাকি এই ঘরে বসাবো, তো আমি তোমাদের আজকে কনফিউশনটা দূর করে দিচ্ছি বন্ধুরা। এই বিক্রয় পরিবহন বা বহি পরিবহন এর সাথে যদি কোনো সমন্বয় না থাকে, তোমার একটা রেয়ামিল তো দেওয়া থাকবে, রেয়ামিলের ঠিক নিচে কিছু কথা লেখা থাকে না, তো ওইখানে যদি তুমি পড়ে দেখো যে বিক্রয় পরিবহন সম্পর্কে কিছু বলা নেই, তাহলে তুমি একবারে মাঝের ঘরটাতে বসাবা। কোথায় বসাবা? এই মাঝের ঘরটাতে বসাবা, ঠিক আছে? এরপরে রপ্তানি শুল্ক, এটা কোথায় থাকে? এটা রেয়ামিলে দেয়া থাকে। এরপরে আছে কি বিজ্ঞাপন। বন্ধুরা, এই বিজ্ঞাপন এই বিষয়টি রেয়ামিলে দেয়া থাকে। এখন তোমাকে এখান থেকে করতে হবে কি বাদ বিলম্বিত। আচ্ছা, এই বিজ্ঞাপনটা দুইভাবে আসতে পারে, আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। মনে করো বিজ্ঞাপন এটা রেয়ামিলে দেয়া থাকলো হচ্ছে সে 5,000 টাকা, ধরলাম 5,000 টাকা। বিজ্ঞাপন রেয়ামিলে কত দেয়া আছে? 5,000 টাকা। তো তোমার সমন্বয় বলেছে এই 2/5 অংশ বিলম্বিত করতে হবে, বিলম্বিত করতে হবে। তো তুমি কিভাবে করবা? এই বিলম্বিতটা কিভাবে বের করবা আজকে আমি এই বিষয়টাও দেখাই দেবো। শুধু শখ না, শখ তো বইতেও আছে, তাই না? এই বিষয়টা আমি আজকে দেখাই দেবো তোমাদের। দেখো, বিলম্বিতটা বের করবো এভাবে যে 5,000 গুণ 2/5, 5 দুগুণ 5 ছকে 5, এই 2,000 টাকা হচ্ছে বিলম্বিত। 5 ছকে 5 আর 3টা শূন্য, 2 একে 2, 2,000 টাকা বিলম্বিত। তো তুমি এখানে কত টাকা লিখবা? মনে করো বিজ্ঞাপন আমাদের এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 5,000 বাদ বিলম্বিত, এখানে বাদ দিবা কত 2,000 বাদ দিয়ে এখানে সে 3,000 টাকা হইলো। কত টাকা হইলো? 3,000 টাকা। নিশ্চয় বুঝতে পারছো যে বিলম্বিত থাকলে কি করতে হবে। আচ্ছা বন্ধুরা, আসো এবার আমি তোমাদেরকে দেখাই যে অবলোপন থাকলে কি করতে হবে। অবলোপন থাকলে কোন টাকাটা কোথায় কিভাবে বসাবো। দেখো বন্ধু, এখানে তোমাকে বললো যে এই 2/5 অংশ বিজ্ঞাপন তো রেয়ামিলে দেয়া আছে, এটা সমন্বয় বলতেছে
2/5 অংশ অবলোকন করতে হবে। দেখো এরকম যদি বলে, আমি একটা কৌশল অবলম্বন করি সবসময়। কি কৌশল অবলম্বন করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। বিষয়টি নোট করে নিবা, তাহলে তোমার জন্য সহজ হবে। এত বেশি ভালোভাবে বোঝার দরকার নেই। খুব বেশি শিখতে গেলে আসলে কিছুই পারা যায় না, এটা আমার মনে হয় আর কি। তো দেখো আমি কিভাবে তোমাদের বের করে দিই। তো আমি এখানে লিখলাম 5000, 5000-এর এই 2/5 অংশ, 5000 গুণ 2/5। আমার কি করতে বলছে এখন? অবলম্বন করতে বলছে, কিন্তু অবলম্বনটাও তো বিলম্বিত হবে, তাই না? তো অবলম্বন করতে বললে তখনকার বিলম্বিতটা কত সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে 2000 টাকা হয়েছে না, এই 2000 টাকা আমি কোথায় বসাবো সেটা একটু দেখো। মনে করো তোমার এইখানে এই 2000 টাকা আমি বিলম্বিত দেখাবো। তো কিভাবে দেখাবো? এই 2000 টাকা এখানে লিখবো, একদম ক্লিয়ার করে দেখে নাও বন্ধুরা। যখন অবলোকন বলবে যে টাকাটা এখানে এই অংশটা করে হবে, সেই টাকাটা তোমরা এখানে বসাবো। কোথায় বসাবো? এই বাইরে বসালাম। তাহলে অবলোকন বিলম্বিতটা কত? বিলম্বিতটা 3000। বিলম্বিত কত বন্ধুরা? বিলম্বিত হবে এখানে 3000। বিলম্বিত কত খেয়াল করো বন্ধুরা, এখানে ছিল 5000 টাকা, তো বিলম্বিত আমি লিখলাম 3000 টাকা। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। আগে কি বলেছে আমার? এখানে বলেছিল বিলম্বিত করতে, এখানে কি বলছিল? বিলম্বিত করতে, অবলোকন করতে বলছিল কত? 2/5 অংশ। তো এখানে 2/5 অংশ করে কত হয়েছে? 2000 টাকা। দেখো বন্ধু, আমি 2000 টাকা কিন্তু অবলোকন যখন বলেছিল তখন এই 2000 টাকা বাইরে বসিয়েছি। একটু নোট করে নাও, তাহলে তোমার জন্য খুব সহজ হবে। আমি বিলম্বিত কিভাবে বের করছি সেটিও দেখালাম, আর অবলোকনটা বের করে কিভাবে বিলম্বিত নির্ণয় করতেছি সেটাও একটু খেয়াল করে দেখো। দেখো 2000 আমি বাইরে বসিয়েছি, তাহলে বিলম্বিত কত আমার? এখানে এটা থেকে এটা বাদ দাও, বাদ দিলে এখানে 3000 টাকা থাকে। তো তখন আমার বিলম্বিত হচ্ছে 3000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। বিলম্বিত করলে সরাসরি এই 2000 টাকা বাদ যায়। অর্থাৎ তোমার এখানে যদি বলেই দেয়, এখানে যদি বলে যে 2/5 অংশ বিলম্বিত, তো এই 2000 টাকা তখন এখান থেকে বাদ যাবে, এখান থেকে। আর যদি বলে যে না এটা অবলোকন করো 2/5 অংশ, তো এখানে 2000 টাকা হয়েছে, সেই 2000 টাকা বাইরে বসাও। এই বাইরে বসাও, বসাইলে তো এখানে বিলম্বিত কত কিভাবে পাবা? 5000 থেকে 2000 বাদ দাও, 3000 টাকা হচ্ছে বিলম্বিত। এটা সহজ উপায় আমার কাছে, যদি পছন্দ হয় নোট করে নাও। এরপরে বলেছে দেখো প্রাপ্ত বার্তা। এরপর কি বলেছে? প্রাপ্ত বার্তা। দেখো প্রদত্ত বার্তা, প্রদত্ত বার্তা। আমরা তো করতেছি পরিচালন ব্যয়। এরপরে কি আছে? প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তাটা সরাসরি বসাবা, কারণ এর সাথে কোনো সমন্বয় নাই। এরপরে দেখো ভাড়া। বন্ধুরা এই ভাড়াটা একটা রেয়ামিলে দেওয়া আছে। ভাড়াটা কোথায় দেওয়া আছে? রেয়ামিলে দেওয়া আছে। তোমার ভাড়া রেয়ামিলে আমি মনে করতেছি যে ভাড়া দেওয়া আছে হচ্ছে 10,000 টাকা। তো প্রতি মাসে তোমার সমন্বয় বলা থাকলো যে প্রতি মাসে ভাড়া 1000 টাকা করে। প্রতি মাসে ভাড়া কত? 1000 টাকা করে। প্রতি মাসে ভাড়া কত? 1000 টাকা করে। এটা হচ্ছে তোমার সমন্বয় বলছে, এটা সমন্বয় বলো। আচ্ছা তাহলে কি বুঝবা তুমি এখানে? কি বোঝা যায়? দেখো ভাড়া এটা রেয়ামিলে দেওয়া আছে 10,000 টাকা। তোমার সমন্বয় বলছে প্রতি মাসে ভাড়া হচ্ছে কত? 1000 টাকা করে। আচ্ছা 12 মাসে কত বছর? 1 বছর, তাই না? তো 12 মাসে যদি তোমার 1 বছর হয়, তাহলে তুমি নরমালি একটা হিসাব করো বন্ধু। তাহলে 12 মাসে কত বছর? কত টাকা? 12,000 টাকা। তো 12 মাসে যদি 12,000 টাকা হয়, এটা তোমার বাইরে লিখলাম যে আমার খরচ হবে 12,000 টাকা। খুব ভালো কথা। তো বকেয়া আছে কত? তাহলে দেয়া আছে 10,000 যোগ বকেয়া, যোগ বকেয়া এই 2,000, তাহলে এই 12,000 টাকা কত টাকা হয়? 12,000 টাকা। তো তোমার এখানে যদি লেখা থাকে যে ভাড়া এত এত টাকা, তোমার মনে করো যে 10,000 টাকা আছে এখানে, তো যোগ বকেয়া তুমি লিখবা এখানে 2,000, তারপরে দেন এই ঘরটায় লিখবা। এই ঘরে কত লিখবা? 12,000। এবার কথা আছে, তোমার সমন্বয় সরাসরি বললো যে সমন্বয় বললো যে ভাড়া অগ্রিম, ভাড়া
অগ্রিম 2000 টাকা। মনে করো তোমার এখানে তখন 14,000 টাকা দেওয়া থাকলো, তো তুমি লিখবে বাদ অগ্রিম। কি লিখবা? বাদ অগ্রিম 2000, 12,000 টাকা। সে 12,000 টাকা কোথায় বসাবা? এইখানে বসাবা। ঠিক আছে? বেতন ঠিক একই সিস্টেম, মানে আমি যেটা তোমাদেরকে দেখালাম যে প্রতি মাসের বেতন দিতে পারে, বেতন 16,000 টাকা দিতে পারে। ঠিক আছে? 16,000 টাকা দিয়ে তোমার বলতে পারে যে প্রতি মাসে বেতন হচ্ছে তোমার 2,000 টাকা করে, তো তখন 16 আর 8 24, তোমার বকেয়া থাকবে 8,000 টাকা। এরকম করে দেখাতে হবে। অর্থাৎ বেতন বকেয়া থাকতে পারে, এটা হচ্ছে তোমার সমন্বয়ে উল্লেখ থাকবে কত বকেয়া, আর যদি অগ্রিম থাকে তাহলে সেটাও উল্লেখ থাকবে। যদি এরকম থাকে তাহলে তোমার দেখো এইখানে যোগ বিয়োগ করার পরে তারপরে দ্বিতীয় ঘরটাতে লিখবা। ঠিক আছে? মানে টাকার দ্বিতীয় ঘরে লিখবা এখানে। এখানে বীমা খরচ বা সেলামি থাকে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বীমা সেলামি বা বীমা খরচ প্রতিটা অঙ্কেই থাকে। তো একইভাবে এখানে বলা থাকে যে বীমা খরচ প্রতি মাসে 1500 টাকা করে। ঠিক আছে? তো প্রতি মাসে যদি 1500 হয় 18,000 টাকা হয়, তাই না? তো 18,000 টাকা তোমার অঙ্কে দেওয়া আছে, মনে করো যে 20,000 টাকা, তাহলে অগ্রিম কত? 2,000 টাকা। এরকম অগ্রিম যদি হয় বীমা সেলামি, তাহলে তুমি বাদ দিয়ে নিবা। ঠিক আছে? এরপরে দেখো কি আছে, এরপরে আছে হচ্ছে ছাপা ও মণিহারি। এটাও তোমার সমন্বয়ে থাকতে পারে, বকেয়া থাকতে পারে, অগ্রিম থাকতে পারে। যদি বকেয়া থাকে তাহলে তুমি বাদ দিয়ে দিবা, আর যদি অগ্রিম থাকে তাহলে বকেয়া থাকলে যোগ করে নিবা, আর অগ্রিম থাকলে বাদ দিবা নিয়ম অনুযায়ী। অর্থাৎ খরচের বকেয়াগুলো যোগ হয় এখানে, আর অগ্রিমগুলো বাদ যায়। কর অভিজ্ঞতা থাকতে পারে তোমার অঙ্কে, কর অভিজ্ঞতা থাকলে যদি সমন্বয় না থাকে তাহলে তুমি এখানে বসাবা। এরপর কি বলেছে? অফিস খরচ। অফিস খরচ আমরা যদি বকেয়া থাকে বা অগ্রিম থাকে তাহলে এইখানে বসাবো, এই অফিস খরচের সাথে বসিয়ে যোগ অথবা বিয়োগ করে এই ঘরটাতে বসাবো। ঠিক আছে? সাপ্লাইজ খরচ, এটা তোমাদের দেখানো খুব জরুরি। সাপ্লাইজ খরচটা এরকম থাকে। সাপ্লাইজ খরচ রেয়া মিলে কত টাকা আছে ধরে নিচ্ছি, এই রেয়া মিলে মনে করো 16,000 টাকা আছে। তো সমন্বয় বললো যে সাপ্লাইজ খরচ হয়েছে 10,000 টাকা। সমন্বয় কি বলছে? সাপ্লাইজ খরচ হয়েছে 10,000 টাকা। ওকে, ফাইন। তাহলে তোমার রেয়া মিলে সাপ্লাইজ কত ছিল? 16,000 টাকা। তো তুমি এইখানে অর্থাৎ এইখানে কত টাকা দেখাবা? এইখানে কত টাকা দেখাবা? তোমার কি করতে বলছে? নিট লাভ, নিট আয় বা নিট মুনাফা, এটাই তো করতে বলেছে, তাই না? তো যদি তুমি এইটা করো তাহলে তোমার এখানে কি আসবে? শুধুমাত্র খরচটা আসবে, তাই না? এখানে শুধু খরচটাই আসবে না? তো খরচটা নির্ণয় করতে গেলে কি করা লাগবে? সাপ্লাইজ ছিল আমার 16,000 টাকা। সাপ্লাইজ কত ছিল? 16,000 টাকা। আচ্ছা, সাপ্লাইজ খরচ মোট ছিল বা সাপ্লাইজ ছিল 16,000 টাকা। তো এখান থেকে খরচ হয়েছে কত? 10,000 টাকা। তো 10,000 টাকা আমরা বাদ দিলাম। আচ্ছা, আর খরচ হয়নি কত? এই 6,000 টাকা। তো 6,000 টাকা কি এটা অব্যবহৃত না? সাপ্লাইজ অব্যবহৃত না? তো আমার তো রেয়া মিলে দেয়া আছে, আমি এখন কিভাবে দেখাবো? এখানে কিভাবে দেখাবো, তাই তো? তো আমরা সাপ্লাইজ খরচ লিখলাম যে 16,000 টাকা বাদ অব্যবহৃত এই 6,000, অর্থাৎ খরচ তোমার এখানে 10,000 টাকা। কথা বুঝাইতে পারলাম? অর্থাৎ অব্যবহৃতটা এখান থেকে বাদ দিবা, এটা বাদ দিয়ে এখানে 10,000 বসাবো। আচ্ছা, এই 10,000 বসাবো, এটা খরচ বসালাম। আর এই 6,000 টাকা কোথায় বসবে বন্ধুরা? তোমার চলতি সম্পদে বসাবো। কোথায় বসাবো? চলতি সম্পদে বসাবা এই 6,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি যদি থাকে তো এটা খরচ হিসেবে ধরবো, তো আমরা এই ঘরটাতেই বসাবো। ব্যাংক চার্জ থাকলে এই ঘরটাতে বসাবো। ডাকো তার যদি থাকে, কোনো কিছু সমন্বয় না থাকলে এই ঘরটাতে বসাবো। এই কুড়ি নিয়ে তোমাদের অনেক বেশি সমস্যা রয়েছে, কুড়িটা আমি আজকে সমস্যার সমাধান করে দেব। দেখো, আচ্ছা একটু খেয়াল করতে হবে যে আমার ধরো এখানে দেনাদার আছে হচ্ছে 21,000 টাকা। 21,000 টাকা, এটা হচ্ছে রেয়া মিলে। আচ্ছা, রেয়া মিলে অনাদায়ী পাওনা আছে। অনাদায়ী পাওনার কুড়ি একই কথা, অনাদায়ী বা কুড়ি। অনাদায়ী পাওনা বা কুড়িন আছে তোমার 3,000 টাকা।
আবার রেয়া মিলে, এটা সব রেয়া মিলে, সব রেয়া মিলে। আবার একটা জিনিস কি, রেয়া মিলে আছে তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি 1000 টাকা। ওকে, এই হচ্ছে তোমার রেয়া মিলে ছিল। এটা কি ছিল? রেয়া মিলে ছিল। দেনাদার আছে 21000 টাকা, অনাদায়ী পাওনা বা কুরিন আছে 3000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 1000 টাকা। এখন সমন্বয় তোমাকে বললো, সমন্বয় বললো যে কুরিন ধার্য করা হয়েছে কত টাকা? 1000 টাকা। আর কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে 10%। কুরিন সঞ্চিতি ধার্য 10%। এবার দেনাদার বার্তা সঞ্চিতি তোমাকে বললো যে 2%। কথার কথা, এটা সমন্বয় আছে। তুমি এটার সমাধান দেবা কিভাবে, তাই তো? এইটা নিয়ে তো সমস্যা। ইনশাল্লাহ আজকে সমস্যা থাকবে না, তুমি নোট করে নাও বন্ধু। ইনশাল্লাহ থাকবে না, কথা দিচ্ছি। দেখো তো, আমরা যদি করতে যাই, তো আমরা এইখানে একটু করে নিব, নোট করে নিব। প্রথমে লিখবো কি, অর্থাৎ তুমি যদি এখানে লেখো, কথা কথা এখানে লেখো, এখানে যদি লেখো তো এইভাবে লিখবা। আমি এটা থেকে লিখে দেখা দিচ্ছি। রেয়া মিলে অনাদায়ী বা কুরিন কত আছে? 3000 টাকা। তুমি এখানে 3000 টাকা লিখলাম, একটু খেয়াল করো। এখানে কত লিখলাম? 3000 টাকা। ওকে, ফাইন। আচ্ছা, এখানে সমন্বয় কুরিন কত আছে? 1000 টাকা। তুমি লেখো 1000 টাকা। এটা আমরা করতেছি নিট লাভ বা নিট মুনাফা। আচ্ছা, এখানে মনে করো কত টাকা হয়েছে? 4000 টাকা হয়েছে। আচ্ছা, এখানে কি বলছে? কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে 10%। একই সাথে আমরা চলতি সম্পদটাও করে ফেলবো। দেখো চলতি সম্পদটা কিভাবে করবো। তো তুমি এখানে লেখো দেনাদার 20,000 টাকা বাদ, এই যে সমন্বয় কুরিন ধার্য করা হয়েছিল 1000 টাকা বাদ দাও, বাদ কুরিন। এখানে মানে দেনাদার 21,000 টাকা ধরছিলাম বন্ধুরা, 21,000 টাকা। তো এই সমন্বয়ের এটা তুমি বাদ দাও 21,000 টাকা থেকে 1000 টাকা, তাহলে 20,000 টাকা থেকে। আচ্ছা, এটা কুরিন সঞ্চিতি ধার্য করতে হবে, কথা আছে। দেনাদারের উপরই তো ধার্য করতে হবে। সেক্ষেত্রে তোমার করতে হবে কি, কুরিনটা দেনাদার থেকে বাদ দিতে হবে। আমি দিয়েছি, দেখো দিয়ে 20,000 টাকা আছে। তুমি এখানে লেখো বাদ কুরিন সঞ্চিতি। কিভাবে ধরবা? এই 20,000-এর উপর 10% করলে কত হয়? 2,000 টাকা। আচ্ছা, এখানে কত টাকা হয়? 18,000 টাকা। আচ্ছা, তুমি তাহলে আমার কত হইলো? এখানে 2,000 টাকা হচ্ছে কুরিন সঞ্চিতি। আমি এখানে বসাবো কুরিন সঞ্চিতি। দেখো 4,000 টাকা ছিল, খেয়াল করো বন্ধুরা। এখানে আমি 2,000 টাকা লিখলাম, লিখলে এখানে আমার কত আসলো? এখানে আসলো 6,000 টাকা। দেখো এখানে আমি আরেকটা জিনিস লিখিনি, সেটা কি লিখিনি? নতুন দেনাদার বার্তা সঞ্চিতিটা কিন্তু আমি লিখিনি, তো এটা নতুন করে দিয়েছি। তো দেনাদার বার্তা সঞ্চিতি বের করতে হবে। তো এটার উপর 2% বার্তা সঞ্চিতি ধরো, ধরে কত টাকা হয়? বাদ দেনাদার বার্তা সঞ্চিতি। তুমি এখানে করো 18,000 টাকার 2% করো, কত হয়? 18 দুগুণ 36, 360 টাকা। তো 18,000 থেকে 360 বাদ দিলে কত হয়? 18,000 থেকে 360 বাদ দাও বন্ধুরা। 0 6 7 10, হাতে 1, 3 1 4, 4 আছে কত হলো 10, 6 হাতে 1 7, 17,640। তো তোমার নিট দেনাদার কত হচ্ছে? 360 টাকা বাদ দিলে, 360 টাকা বাদ দিলে কত হচ্ছে বন্ধুরা? 17,640। এটা হচ্ছে নিট দেনাদার। আচ্ছা, এখানে একটু করতে হবে। এখানে কি করতে হবে? ওই যে দেনাদার বার্তা সঞ্চিতি, এটা নতুন হয়েছে, এটা একটু যোগ করো বন্ধুরা। যোগ দেনাদার বার্তা সঞ্চিতি 360 টাকা। এই যে 360 টাকা হয়েছিল, এটার উপর 2% ধরে, তো 360 টাকা যোগ করো, 360 টাকা। আচ্ছা, এটা তো হইলো। তো 360 টাকা যোগ করলে কত হয়? 6,360। আচ্ছা, তুমি দেখো তো তোমার রেয়া মিলে কি আছে? আমাদের পাওনা সঞ্চিতি 1000 টাকা আছে, হাতে 1000 টাকা তুমি বাদ দিবা না? বাদ, এটা রেয়া মিলে যেটা থাকে সেটা বলি আমরা পুরাতন, আর সবগুলো কিন্তু নতুন।
সবগুলো কি নতুন, বাদ পুরাতন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটাই তোমরা লেখো সেটা হবে, কোনো সমস্যা নাই। তাহলে ফাইনালি 5,360। বন্ধুরা, এটা আমি তোমাদের সাথে আরো একটু আলোচনা করি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই একটি বিষয় যদি আজকের ক্লাসে শিখতে পারো, তো আমি মনে করি তোমার এটা আজকের শেখা। দেখো, দেনাদার 21,000 টাকা, এটা রেয়ামিলে দেওয়া আছে। অনাদায়ী কুরিন 3,000 টাকা, এটা রেয়ামিলে দেওয়া আছে। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000 টাকা, এটাও রেয়ামিলে দেওয়া আছে। ক্রেডিট পাশে। আর এইগুলো সব ডেবিট পাশে, এগুলো সব ডেবিট পাশে, এগুলো সব ডেবিট পাশে। এটা শুধু ক্রেডিট পাশে। ওকে, ফাইন। এবার তোমার সমন্বয় বলেছিল কুরিন ধার্য করেছে 1,000 টাকা, কুরিন সঞ্চিতি ধার্য 10%, দেনাদার বাট্টা সঞ্চিতি 2%। তো আমি উদ্দেশ্য করলাম কি, চলতি সম্পদ আমার করতে বলেছে, তো সেখানে আমি চলে গেলাম চলতি সম্পদে। আমি লিখলাম দেনাদার বাদ কুরিন। কোন কুরিন? এটা আমার সমন্বয় বলেছে যেটা, সেইটা বাদ কুরিন সঞ্চিতি। তো নিয়ম অনুযায়ী দেনাদার থেকে বাদ দেওয়ার পরে পার্সেন্টেজটা করতে হয়, তো গুণ এই 10%, 2,000 টাকা। এবার কত হলো? 18,000 টাকা। এখন হচ্ছে দেনাদারের উপর 2% বাট্টা সঞ্চিত। তো 18,000 টাকার উপর আমি এখানে ধরে দেখাইছিলাম 360 টাকা হয়। তো 360 টাকা এখান থেকে বাদ দিলাম, দিলে 17,640 টাকা। এটা হচ্ছে নিট দেনাদার। এবার এইটা তোমার চলতি সম্পদ করা হয়ে গেল। তাহলে আমি আমার যে নিট লাভ বা নেট মুনাফা এখানে কিভাবে করব? তো আমরা রেয়ামিলে আমাদের কি ছিল? 3,000 টাকা, এটা তোমার ছিল কোরিন। এরপর কি নতুন কোরিন সঞ্চিতি কত হবে? 1,000 টাকা। এখানে বলাই আছে তোমার এই যে 1,000 টাকা, ঠিক আছে? ওটা নতুন, মানে সমন্বয় থেকে যা আসবে সেটা সবই নতুন, আর নতুনটা সবসময় যোগ হবে, দেখো, যোগ নতুন কোরিন সঞ্চিতি। এই যে 10% করে হয়েছিল 2,000 টাকা, 2,000 টাকা আমি যোগ করলাম। এবার দেনাদার বাট্টা সঞ্চিতিটা কি করলাম? এখান থেকে যোগ করলাম এর সাথে। এইবার বাদ পুরাতন সঞ্চিতি, দেখো তোমার বইতেই দেওয়া আছে, ক্রেডিট পাশে রেয়ামিলে দেওয়া আছে 1,000 টাকা। 1,000 টাকা বাদ দিলে এই টাকা হয়। দেখো বন্ধুরা, এটা স্পেসিফিক ক নাম্বার সৃজনশীল প্রশ্নে তোমাকে বলতে পারে যে কুরিন সঞ্চিতি, সরি, যে এখানে কি বের করলাম আমরা, যে মোট অনাদায়ী পাওনা বা কুরিনের পরিমাণ নির্ণয় করো। মোট অনাদায়ী পাওনা বা কুরিনের পরিমাণ নির্ণয় করো। তখন তুমি এইভাবে করবা। সব এন্ট্রি তোমার থাকবে এরকম না, যেটা থাকবে তুমি সেইগুলো তোমার সাথে সাথে নিবা, যেগুলো নাই সেগুলো কোথা থেকে পাবা? তোমার অঙ্কে স্পেসিফিক যা যা দেওয়া থাকবে সেই উপাদানগুলো নিয়ে অঙ্কটি করতে হবে। এরপরে দেখো কি বলা আছে। এরপরে আমার এই পরিচালন ব্যয়গুলো সব যোগ করলাম, যোগ করে এইটা হয়েছে। দেখো, এটা হয়েছে ওই যে তোমার মোট লাভের সাথে আমার এগুলো যোগ করলাম, যোগ করে এইটা হয়েছে। এরপরে এখানে যোগ অন্যান্য আয়। যোগ অন্যান্য কি আয়? অন্যান্য আয়ের মধ্যে কি কি আসে একটু নোট করে নাও বন্ধুরা। প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত ভাড়া, উপভাড়া এখানে অগ্রিম থাকতে পারে, বকেও থাকতে পারে। যেটা থাকে তুমি করে নিবা, যোগ বিয়োগ করে নিবা। বিনিয়োগের সুদ, চালানি কারবারের প্রেরিত পণ্য, এই জিনিসটা দেখাবো। চালানি কারবারের প্রেরিত পণ্যটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা অনেকেই পারো না, আজকে ক্লিয়ার করে দেবো। এটাও 100% নিশ্চয়তা দিচ্ছি, আজকে তুমি শিখবা, ইনশাল্লাহ শিখবা। দেখো, চালানি কারবারের প্রেরিত পণ্য রেয়ামিলে আছে কত? 6,000 টাকা। দেখো, চালানি কারবারের প্রেরিত পণ্য কত আছে? রেয়ামিলে কত আছে? 6,000 টাকা আছে। আচ্ছা, সমন্বয় কি বলা আছে? চালানি কারবারের প্রেরিত পণ্য প্রতিনিধি 8,000 টাকায় বিক্রয় করে এবং 5% হারে কমিশন ধার্য করে। এটা তোমার কোথায় আছে খেয়াল করতে হবে। খেয়াল করো, সমন্বয়ে বলেছে যে এই যে 6,000 টাকার পণ্য এটা বিক্রি করেছে 8,000 টাকায় একজন প্রতিনিধি, তো তাকে দিতে হবে কত কমিশন? 5% কমিশন দিতে হবে। ওকে, এবার তুমি খেয়াল করো, তাহলে অন্যান্য আয় আমরা 16, এখানে দেখো আমি লিখে রাখছি অন্যান্য আয় 1,600 টাকা। কিভাবে হয়, তাই তো? এটাই তো জানার বিষয় যে আসলে অন্যান্য আয় আমি এই 1,600 টাকা কিভাবে দেখালাম। খেয়াল করো বন্ধুরা, এখানে আমার 5% লাভ করেছে কোন টাকাটার উপরে? 8,000 টাকার উপরে। তুমি 8,000 টাকা গুণ 5% দাও, অর্থাৎ 5% দিলে পার্সেন্ট মানে 100, আর এখানে 5 থেকে যায়, 5 এটা 40, 400 টাকা। কত টাকা?
400 টাকা, খুব ভালো। কিন্তু দেখো 8,000 টাকা, এই 8,000 টাকা তো ঠিক আছে, 8,000 টাকা কিন্তু তোমার টোটাল পণ্যটার দাম এখনকার দাম, তার লাভ হয়েছে কয় টাকা সেটা বের করবো। তো আগে ছিল কত টাকা, 6,000 টাকা, বাদ দাও। আচ্ছা, কমিশন দিতে হচ্ছে কত তোমার, কমিশন দিতে হচ্ছে কত, কমিশনটা তোমার জন্য খরচ না এখানে। তো তুমি দাও, 400 টাকা বাদ দাও, তাহলে কত টাকা আসতেছে দেখো তো। তাহলে 1600 টাকা আসতেছে কিনা, 8,000 বিয়োগ 6,400, 6 4 10, হাতে 1, 6 1 7, 7 1 8, 1600 টাকা। নরমালি তুমি কি বোঝো বন্ধু এখানে, এই 1600 টাকা তোমার জন্য কি আয় হচ্ছে না কি হচ্ছে? 6,000 টাকার পণ্য বিক্রি করেছো 8,000 টাকা, কমিশন দিয়েছো, ওটা খরচ, আমি খরচও বাদ দিলাম। খেয়াল করো, 6,000 টাকার পণ্য আমরা কত বিক্রি করেছি, 8,000 টাকা। তো 8,000 টাকার থেকে 6,000 টাকা আমার পণ্য ছিল, বাদ দিলাম, অর্থাৎ ক্রয় মূল্য ছিল ধরে নিচ্ছি। এখানে কমিশন ছিল 400 টাকা, 400 টাকা আমার খরচ, সেটাও বাদ দিচ্ছি। তাহলে আমার লাভ কত থাকতেছে খেয়াল করো তো, 6,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতেছে 8,000 টাকা, এখানে কমিশন দিচ্ছি 400 টাকা। তো তোমার 8,000 থেকে 6,400 বাদ দিলে এই 1600 টাকা। এটা নর্মালি বোঝা যায় যে জ্বালানি কারবারের আয়টা হচ্ছে এই 1600 টাকা। তো তুমি কোথায় বসাবা এই আয়টা, এইখানে বসাবা, এখানে জ্বালানি কারবারের আয়টা এখানে বসাবা, ঠিক আছে। এখন কোশ্চেন থেকে যাচ্ছে, কি কোশ্চেন থেকে যাচ্ছে বন্ধু, যে এই জ্বালানি কারবারের 1600 টাকা তো আমি এখানে বসালাম, তো এখানে 8,000 টাকা আছে, এখানে 6,000 টাকা আছে, আবার আবার এখানে 5% কমিশন, আর কোথায় কি করব, এটাই তো কোশ্চেন। আর কোথায় কি করবো, আর কোথাও কিছু করতে হবে না, শুধুমাত্র এখানে তোমার সম্পদ কত থাকতেছে সেটা তুমি হিসাব করো। তুমি 8,000 টাকা থেকে, 8,000 টাকা থেকে দেখো, 8,000 টাকা থেকে, এই 8,000 টাকা থেকে তুমি কত কমিশন দিচ্ছ সেটা বাদে আর সব তোমার সম্পদ, আর সব তোমার কি হবে, সম্পদ হবে। খেয়াল করো, 8,000 টাকা তুমি বিক্রি করেছিলে না বন্ধু, 8,000 টাকা, এখান থেকে মাত্র কমিশন দিচ্ছ কত টাকা, 400 টাকা। তো 400 টাকা যদি কমিশন বাদ দাও, 7,600 টাকার তোমার প্রোডাক্ট থেকে যায়, জ্বালানি কারবারের পণ্য বা প্রতিনিধির নিকট পাওনা থাকে এই 7,600 টাকা। এটা দেখাবো কোথায়, চলতি সম্পদে। আশা করি বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি একটু নোট করে নাও, আবার বাসায় স্টাডি করো, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। এরপরে কি আছে দেখো, শেয়ার হস্তান্তর, শিক্ষানবিশ সেলামি আছে, এটা তোমার র্যামিলে থাকবে, এখানে অগ্রিমও থাকতে পারে, অগ্রিম থাকলে বাদ দিবা, হ্যাঁ অগ্রিম থাকলে এখানে বাদ দিবা, বাদ দিয়ে এইখানে বসাবা, শেয়ার হস্তান্তর ফিটা এখানে বসাবা। এই বসায় সবগুলো তোমার এই এই আয়গুলো সবগুলো এই যোগ করে এখানে আসবে, ওকে ফাইন। এরপরে দেখো বাদ অন্যান্য কিছু ব্যয় আছে, অন্যান্য ব্যয়টা কি নোট করে না বন্ধু, ঋণপত্রের সুদ, প্রদেয় নোটের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, বিবিধ ক্ষতি, আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য সম্পর্কে তোমাদের মোট আয় নির্ণয় করার সময় আমি শিখিয়েছিলাম। তো আগুনে বিনষ্ট পণ্য তো একটা ক্ষতি, তাই না, যে পণ্যের যে ক্ষতিটা সেটা এখানে আসবে, ঠিক আছে। তো সেটা আমরা এখানে বসাবো। আর এই সব বিষয়গুলো তোমার রেওয়ামিলে থাকতে পারে, প্রদেয় নোটের সুদ রেওয়ামিলে থাকলে তো থাকবে, আর যদি না থাকে তাহলে সমন্বয় থাকলে তুমি সেটা লিখবা, ঠিক আছে। ঋণপত্রের সুদ এটা বসাবো, সবগুলো এখানে বসাইলাম, বসায় এই লিখলা, এই অন্যান্য ব্যয়গুলো বাদ দিলা, বাদ দেওয়ার পরে তোমার নিট লাভ বা নিট ক্ষতি আমরা নির্ণয় করে ফেললাম। তো বন্ধু, আজকে ছিল তোমাদের নিট লাভ, নিট আয় বা নিট মুনাফা নির্ণয়ের যে শখ, সেই শখ সম্পর্কে আলোচনা করলাম। সাথে সাথে কিন্তু আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সমন্বয় কি কি থাকলে কি কি যোগ হয় আর কি কি বিয়োগ হয়। আশা করি তোমাদের বুঝতে একটু সহজ হয়েছে। যারা একেবারে নতুন শুরু করেছো, আমার বিশ্বাস এইভাবে যদি তুমি আস্তে আস্তে শেখো, তো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবো। বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।